তো আমি এখন আহ্বান জানাচ্ছি আমাদের আজকের প্রথম স্পিকার ডক্টর রাহানুমা পারভিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মেডিসিন, এবং শি ইজ ওয়ার্কিং ইন শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হসপিটাল, এবং ম্যাডামের টপিক ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং অ্যান্ড রিস্ক ফ্যাক্টরস। ওয়েলকাম ম্যাডাম। আসসালামু আলাইকুম অ্যান্ড গুড আফটারনুন। থ্যাংক ইউ। প্রথমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার প্রেজেন্টেশন দেখার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি বিডি ফিজিশিয়ান এবং শান্তি ক্যান্সার ফাউন্ডেশনকে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং অ্যান্ড রিস্ক ফ্যাক্টর নিয়ে, এবং যদিও বলছি আমরা যে লেকচার দিচ্ছি, কিন্তু আমার মনে হয় এখানে কোনো ফরেনার ডক্টর নাই, আমরা সবাই যেহেতু বাংলা ভাষাভাষী, এই জন্য আমি আমার প্রেজেন্টেশনটা যাতে মোর ইন্টারেক্টিভ হয় এবং আপনারা যাতে আরও অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারেন, সেই জন্য আমি বেশিরভাগ কথা কিন্তু বাংলাতেই বলবো। আর আমার প্রেজেন্টেশনের আজকে দুইটা পার্ট। প্রথম পার্টে আমরা খুব সংক্ষেপে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং অ্যান্ড রিস্ক ফ্যাক্টরগুলো সম্পর্কে একটু জানবো, আর দ্বিতীয় পার্টটা হচ্ছে একটা ইন্টারেক্টিভ সেশন অথবা প্রবলেম সলভিং সেশন বলতে পারেন। কিছু প্রবলেম আপনাদের সামনে দেওয়া হবে এবং এই পার্টটা কিন্তু আপনাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই আমি মনে করি যে সফল হবে। তো আমি দেরি না করে আমি আমার প্রেজেন্টেশনটা শুরু করে দিই। আমরা সবাই জানি আসলে এই কথাগুলো আমাদের খুবই জানা তথ্য যে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে বিশ্বের দ্বিতীয় প্রধান ক্যান্সার এবং মহিলাদের প্রথম সবচেয়ে কমন ক্যান্সার, এবং বাংলাদেশেও তাই। এটা গ্লোবোকেন 2022 ডাটা, বাংলাদেশেও ব্রেস্ট ক্যান্সার হচ্ছে মহিলাদের 1 নাম্বার ক্যান্সার। আর 2006 থেকে 2015 সালে NICRH-এ আমাদের প্রিয় প্রফেসর পারভিন শাহিদ আক্তার ম্যাডামের তত্ত্বাবধানে 8777 জন ব্রেস্ট ক্যান্সার পেশেন্টের তথ্য সংগ্রহ করা হয়েছিল স্টাডি করার জন্য। সেই তথ্য থেকে আমরা কিছু নতুন নতুন ইন্টারেস্টিং তথ্য পাই। তার মধ্যে প্রথম তথ্য এটা যে বিশ্বের অন্যান্য দেশের বা ওয়েস্টার্ন কান্ট্রির ব্রেস্ট ক্যান্সারের সাথে আমাদের যে পার্থক্য, সেটা হচ্ছে বাংলাদেশের ব্রেস্ট ক্যান্সার কিন্তু ইয়াঙ্গার এজে হয়। এখানে যদি দেখেন এই ডাটাটা, এটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে 30 থেকে 49 বছর বয়সে কিন্তু অর্ধেকের বেশি ব্রেস্ট ক্যান্সার হচ্ছে বাংলাদেশে, যেটা বাইরের দেশে কিন্তু ভিন্ন। বাইরের দেশে কিন্তু ব্রেস্ট ক্যান্সার 50-র পরে, 50 থেকে 69 এই যে বেশি হচ্ছে, এইটা একটা পার্থক্য। আর আমাদের দেশে আরেকটা যেটা আনফর্চুনেটলি যেটা হয় সেটা হচ্ছে যে আনস্টেজ এবং লোকালি অ্যাডভান্স অ্যান্ড মেটাস্টেটিক ব্রেস্ট ক্যান্সারের ডায়াগনোসিসের হার অনেক বেশি। এই জন্যই কিন্তু আমরা আজকে স্ক্রিনিং আর রিস্ক ফ্যাক্টর দিয়ে আমাদের লেকচারগুলো শুরু করেছি। কিন্তু দেখেন এটা হচ্ছে 2022 সালের ডাটা। বাইরের বহির্বিশ্বে, উন্নত বিশ্বে কিন্তু লোকালাইজড এবং রিজিওনাল স্টেজে অধিকাংশ ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস হচ্ছে। এখন আরেকটা স্টাডি হয়েছিল ক্যান্সার হাসপাতালে 2012 থেকে 2013 সালের দিকে। তখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিসের যে ডিলে হচ্ছে তার পরিমাণ অনেক বেশি, 3 months to 60 months, এভারেজে হচ্ছে 18 months। তো এই যে এই ডিলের অনেক কারণ আছে, আমি ডিটেলসে যাব না, কিন্তু আমরা দেখছি যে একদিকে যেমন ডিলে হচ্ছে, আরেকদিকে আমাদের ব্রেস্ট ক্যান্সারগুলো অ্যাডভান্স স্টেজে আসছে অথবা আনস্টেজ অবস্থায় ডায়াগনোসিস হচ্ছে। তো এইটা থেকে প্রিভেনশনের একটা অন্যতম পদ্ধতি হতে পারে যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংটা যদি আমরা ভালোভাবে আমাদের দেশে ইমপ্রুভ করতে পারি। আমরা জানি যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে বা উন্নত বিশ্বে একদম তাদের খুব অর্গানাইজড ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম আছে, কিন্তু আমাদের এই সাউথ এশিয়ান কান্ট্রিতে, ইন্ডিয়াতেও এমনকি এরকম কোনো স্ক্রিনিং প্রোগ্রাম কিন্তু সেভাবে এখনো গড়ে ওঠেনি। তো স্ক্রিনিং জিনিসটা কি, এটা কিন্তু আমরা সবাই আসলে জানি যে অ্যাসিমটোমেটিক ইন্ডিভিজুয়ালে কোনো টেস্ট বা এক্সামিনেশনের মাধ্যমে ডিজিজ ডায়াগনোসিস করা। এই ডাটাটা যদি আমরা দেখি তাহলে আমরা স্ক্রিনিংয়ের গুরুত্বটা বুঝতে পারবো। এখানে দেখেন, এখানে দেখানো হচ্ছে যে লোকালাইজড এবং রিজিওনাল ব্রেস্ট ক্যান্সারের 5 year সার্ভাইভাল কিন্তু অনেক অনেক বেশি। এখন এই জায়গাটাতে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি, আমাদের ডায়াগনোসিসই হচ্ছে অ্যাডভান্স স্টেজে। এখন আপনার যত উন্নত চিকিৎসায় আপনার থাকুক না কেন, আপনি যদি আর্লি ডায়াগনোসিস করতে না পারেন তাহলে কিন্তু আমি এই 5 year সার্ভাইভাল রেটটা অ্যাচিভ করতে আমার অনেক কষ্ট হবে। তো স্ক্রিনিং মডালিটিসগুলো কি? স্ক্রিনিং মডালিটিস আমরা সবাই জানি, সবচেয়ে রিকমেন্ডেড স্ক্রিনিং মডালিটিস যেটা সেটা হচ্ছে ম্যামোগ্রাম, এবং ম্যামোগ্রামের অ্যাডজাঙ্ক্ট হিসেবে আমরা কিন্তু ব্রেস্ট আল্ট্রাসাউন্ড এবং ব্রেস্ট এমআরআই করি।
শুধুমাত্র মেমোগ্রাম বা ব্রেস্ট আল্ট্রাসাউন্ড দিয়ে কিছু স্পেসিফিক ক্ষেত্রেই ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং করা হয়, সব সময় কিন্তু করা হয় না, সেই কথাগুলো বলবো। আর কিছু কন্ট্রোভার্সিয়াল এবং হচ্ছে গিয়ে যে পুরাতন স্ক্রিনিং মডালিটিস আছে, যেটা হচ্ছে যে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন এবং সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। আধুনিক বিশ্বে কিন্তু এখন বলা হচ্ছে যে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন বা সেলফ ব্রেস্ট এক্সামিনেশনের অত বেশি গুরুত্ব নাই স্ক্রিনিংয়ের জন্য, কিন্তু আমাদের ক্ষেত্রে কতখানি গুরুত্ব আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো মেমোগ্রাম নিয়ে আমরা জানি সবাই, মেমোগ্রাম হচ্ছে যে ব্রেস্টের এক্সরে, এবং এটাতে দেখা গেছে যে 60 to 69 ইয়ার্সে এটা স্ক্রিনিংয়ে খুবই ভালো কাজ করে। স্ক্রিনিং যদি ঠিকমতো করা যায় তাহলে মর্টালিটি কমাতে পারে, এবং 50 to 59 ইয়ার্স এজ গ্রুপেও মর্টালিটি কমায়। কিন্তু এটার যে ডিসঅ্যাডভান্টেজগুলো, তার মধ্যে একটা হচ্ছে যে ওভার ডায়াগনোসিস হয়, এবং তার জন্য দেখা যায় যে ইনসিগনিফিক্যান্ট ক্যান্সারের অতিরিক্ত চিকিৎসা দেওয়া হয়, ফলস পজিটিভ হতে পারে, সেটার জন্য একই যে এক্সেসিভ টেস্ট করা হচ্ছে, অ্যাংজাইটি ক্রিয়েট করছে, ফলস নেগেটিভ হতে পারে, যেটার জন্য হচ্ছে গিয়ে যে একটা ফলস সেন্স অফ সিকিউরিটি গ্রো করে পেশেন্টের মধ্যে, যে আমার তো মেমোগ্রাম ভালো আছে, এবং দেখা যায় যে এটার জন্য একটা পটেনশিয়াল ডিএলএ হয় ক্যান্সার ডায়াগনোসিসে। আর রেডিয়েশন ইনডিউস ব্রেস্ট ক্যান্সারের কথা বলে, কারণ আমরা জানি যে অ্যানুয়ালি বা বাই অ্যানুয়ালি মেমোগ্রাম করার কথা বলছে, বাট এটা খুবই আনলাইকলি। তো মেমোগ্রামে আসলে কি জিনিস দেখা হয়? 5টা জিনিস দেখা হয় স্ক্রিনিংয়ের ক্ষেত্রে: ক্যালসিফিকেশন, মাস, অ্যাসিমেট্রি, আর কোনো আর্কিটেকচারাল ডিস্টরশন আছে কিনা, ব্রেস্ট ডেন্সিটি। এই 5টার উপর ভিত্তি করে বাইরার্টস ক্যাটাগরি করা হয়, আমরা এটা সবাই জানি। বাইরার্টস ক্যাটাগরি 0 to 6, আমি এগুলোর ডিটেলস বলবো না, জাস্ট ছবিগুলো দেখাই। এটা হচ্ছে বাইরার্টস ক্যাটাগরি 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে বাইরার্টস ক্যাটাগরি 2, আর বাইরার্টস ক্যাটাগরি 3। এই পর্যন্ত বলা হচ্ছে যে ডায়াগনোসিস, ক্যান্সার ডায়াগনোসিসের চান্স উইদিন 1 ইয়ার 1 to 2%, আর 0 তো ওখানে তো নাই। কিন্তু যখনই বাইরার্টস ক্যাটাগরি 4-এ চলে আসছি, তখন কিন্তু আমরা এটাকে সাসপিশিয়াস অ্যাবনর্মালিটি বলছি, এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উইদিন 1 ইয়ার ক্যান্সার ডায়াগনোসিসের চান্স কিন্তু একটু বেশি, 2 থেকে আপ টু 95%, এবং এটা অনুযায়ী লো, মডারেট, হাই সাসপিশন ক্যাটাগরাইজ করা হচ্ছে। আর বাইরার্টস 5 মানে হাইলি সাজেস্টিভ অফ ম্যালিগনেন্সি, আর বাইরার্টস 6 হচ্ছে যে নোন বায়োপসি প্রুভেন ম্যালিগনেন্সি। আমি জানি না এখানে কতটুকু দেখা যাচ্ছে, ওখানে কিন্তু একটা হচ্ছে হাইড্রোমার্কার বা ব্রেস্ট ক্লিপ যেটাকে বলে লেম্যান টার্মে, সেটা বসানো আছে। ওটা ওই জন্য এটাকে বলছে যেটা অলরেডি ম্যালিগনেন্সি ডায়াগনোসড, সেই জন্য এটা বাইরার্টস ক্যাটাগরি 6। এখন আমরা বলছি স্ক্রিনিং ম্যামোগ্রামের কথা, আমরা কিন্তু ডায়াগনস্টিক ম্যামোগ্রামের কথা বলছি না। ডায়াগনস্টিক ম্যামোগ্রাম কিন্তু একটু ডিফারেন্ট, সেখানে আরও বেশি সময় ধরে বিভিন্ন অ্যাঙ্গেলে হচ্ছে ম্যামোগ্রাম করা হয়, এবং ডায়াগনস্টিক ম্যামোগ্রাম করা হয় যখন পেশেন্ট সিমটম নিয়ে আসে, অথবা যদি আমি কোনো সাসপিশিয়াস ক্লিনিক ম্যামোগ্রাফি হয় তারপরেই ডায়াগনস্টিক ম্যামোগ্রামটা করা হয়। আরেকটা জিনিস এখন নতুন যেটা চলছে সেটা হচ্ছে যে নিউলি ডেভেলপড মেকানিজম, সেটা হচ্ছে যে ডিজিটাল ব্রেস্ট টোমোসিনথেসিস। ডিজিটাল ব্রেস্ট টোমোসিনথেসিস কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল না। আমি যেমন বাংলাদেশে আমার জানা মতে হচ্ছে সরকারিভাবে হলো ইয়েতে হয়, বার্নপ্লাস্টিকে হয়, বার্নপ্লাস্টিক হাসপাতালে হয়, আর অন্য প্রাইভেটে আমার জানা নাই কোথাও হয় কিনা, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, বা আপনারা হয়তো কেউ বলতে পারবেন জানা থাকলে। তো 3D ম্যামোগ্রামটা কিন্তু কিছু কিছু ক্যান্সার এটাতে বেটার দেখা যায়, এবং হচ্ছে যে টোমোসিনথেসিস স্টেরিওটেকটিক যে বায়োপসি করা হয়, এটা কিন্তু এই 3D ম্যামোগ্রামের মাধ্যমে করা হয়। সেই প্রসঙ্গে একটু বলবো। তার আগে বলি যে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন কি আমরা সবাই জানি, এটা ইনএক্সপেন্সিভ, নন ইনভেসিভ, এবং ইন্ডিয়া, ইরান এবং ইজিপ্টের কিছু কিছু স্টাডিতে দেখাচ্ছে যেটাতে বেনিফিট আছে। কিন্তু অধিকাংশ অর্গানাইজেশন যারা এই ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংয়ের রিকমেন্ডেশনগুলো দিয়ে থাকে ইন্টারন্যাশনালি, তারা কিন্তু এখন খুব বেশি এটাকে এনকারেজ করে না বা রিকমেন্ড করে না। আর ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশনে আমরা এই তথ্যগুলো সাধারণত নেয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে যে সিমেট্রি, শেপ, টেক্সচার, মাস, নিপল এরিওলার কমপ্লেক্স সম্পর্কে ডেসক্রিপশন, আর স্কিন সম্পর্কে ডেসক্রিপশন। কিন্তু এটাতে দেখা যাচ্ছে যে যদিও এটাকে রেকমেন্ড করছে না অধিকাংশ অর্গানাইজেশন, এটা কিন্তু স্টিল 60% সেন্সিটিভ এবং 95% স্পেসিফিক। আর যেখানে মেমোগ্রামের সুবিধা নাই, ফ্যাসিলিটিস নাই, বা ইজি অ্যাক্সেস নাই, অর্গানাইজড স্ক্রিনিং প্রোগ্রাম নাই বাই মেমোগ্রাম, সেখানে কিন্তু সামথিং ইজ বেটার দেন নাথিং, যেটাকে আমরা বলি যে সিবিই কিন্তু বেটার দেন নো স্ক্রিনিং অ্যাট অল।
আচ্ছা, এটার এই আগের এই পরের স্লাইডটাতে যাওয়ার আগে আপনারা একটু বলেন তো আমাকে যে ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস হয় কিভাবে বাংলাদেশে এবং ইন্টারন্যাশনালি, বলবেন কিভাবে প্রেজেন্ট করে? সবচেয়ে কমন প্রেজেন্টেশন আপনার কাছে কি নিয়ে আসে? লাম্প। এখন এটা নিয়ে ওই যে আমরা 10 বছরের যে স্টাডিটা বললাম আমাদের প্রফেসর পারভিন শাহিদ আক্তার ম্যাডামের, সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশে 100% পেশেন্ট কিন্তু ব্রেস্ট লাম্প নিয়ে প্রেজেন্ট করেছে, এবং তাদের মধ্যে 95%ই হচ্ছে কখনো সেলফ এক্সামিনেশন করেনি, এবং আরও আশ্চর্য হচ্ছে যে 80% তাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সারের নাম কখনো শোনে নাই। তো আমরা কিন্তু তাহলে আমাদের সিচুয়েশনটা আন্দাজ করতে পারছি। তো আমাদের সিচুয়েশনে তাহলে ব্রেস্ট সেলফ এক্সামিনেশনের কিন্তু গুরুত্ব দিতেই হবে, আমরা কিন্তু এটাকে ফেলে দিতে পারছি না। সেই জন্য তো ব্রেস্ট সেলফ এক্সামিনেশন এই একই কথা যে ইনএক্সপেন্সিভ এবং নন ইনভেসিভ, কিন্তু দেখা যায় যে ডিসঅ্যাডভান্টেজ একটাই বলবো যে হয়তো যে বেশি বেশি ওভার ডায়াগনোসিস বা বিনাইন ব্রেস্ট লেশন হয়তো বেশি ডায়াগনোসিস হয়। আর আলট্রাসোনোগ্রাম সাধারণত যেটা বললাম যে যদি ডেন্স ব্রেস্ট টিস্যু থাকে, প্রেগনেন্ট বা ল্যাকটেটিং মাদার হয়, ইয়াঙ্গার এজ, এইসব ক্ষেত্রে করা হয়। হাই রিস্ক ব্রেস্ট ক্যান্সার যদি হয় সেই ক্ষেত্রে এমআর ম্যামোগ্রাফিটা ইউজ হয়। আর এইসব থেকে যদি কোনো সাসপিশাস কোনো লেশন পাওয়া যায় সেই ক্ষেত্রে ডক্টর যদি অ্যাডভাইস করে তাহলে এফএনএসি বায়োপসি করতে হয়। এখন স্ক্রিনিং রেকমেন্ডেশনগুলো কি? অধিকাংশ অর্গানাইজেশনের স্ক্রিনিং রেকমেন্ডেশন হচ্ছে এখন যে 40 ইয়ার্স হলেই আমরা স্ক্রিনিং ম্যামোগ্রাফি করব। কেউ বলে অ্যানুয়ালি করব, কেউ বলে বাই অ্যানুয়ালি করব, এবং 55 ইয়ার্সের পরে অধিকাংশ জায়গাতেই বলেছে যে 2 বছর পর পর করার জন্য। 40 ইয়ার্সের আগে কিন্তু কেউ ম্যামোগ্রাম সাজেস্ট করে নাই। আর এটা হচ্ছে এভারেজ রিস্ক গ্রুপ উইমেনদের জন্য, কিন্তু হাই রিস্ক গ্রুপের জন্য কিন্তু একটু ডিফারেন্ট। হাই রিস্ক গ্রুপে কিন্তু আমি ম্যামোগ্রামের সাথে এমআরআইটাকে অ্যাড করছি এবং সেটা অ্যানুয়ালি করছি এবং শুরু করছি আর্লি অ্যাট দ্য এজ অফ 30। এখন হাই রিস্ক গ্রুপ কারা তাহলে আমাদের একটু জানতে হবে। সবাই তো হাই রিস্ক গ্রুপ না। হাই রিস্ক গ্রুপ কারা? যাদের হচ্ছে লাইফ টাইম রিস্ক 20 to 25%। কিছু রিস্ক অ্যাসেসমেন্ট টুল আছে, সেই রিস্ক অ্যাসেসমেন্ট টুল থেকে এটা ক্যালকুলেট করা হয়। যাদের হচ্ছে BRCA 1 BRCA 2 পজিটিভ, টেস্ট করে পজিটিভ আসছে বা ফ্যামিলি হিস্ট্রি আছে এটা পজিটিভ থাকার, যারা হচ্ছে 30 বছরের আগেই কোনো কারণে চেস্ট রেডিওথেরাপি পেয়েছে, অথবা যাদের হচ্ছে কিছু রেয়ার কিছু সিনড্রোম আছে, এই সিনড্রোমগুলো থাকলে তার সাথে ব্রেস্ট ক্যান্সারের অ্যাসোসিয়েশন থাকে তাদের। এখন এই ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশনের রিকমেন্ডেশন দিচ্ছে শুধুমাত্র ন্যাশনাল কম্প্রিহেন্সিভ ক্যান্সার নেটওয়ার্ক, NCCN যেটা বলি। আমরা যারা অনকোলজিতে কাজ করি আমরা সবাই NCCN-কে খুব ভালোভাবে চিনি। সেই NCCN গাইডলাইনে কিন্তু ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশনের কথা বলা হয়েছে, এটাকে কিন্তু তারা রেকমেন্ড করেছে, যদিও অন্যরা রেকমেন্ড করে নাই। আর WHO রিকমেন্ডেশনও তাই, লো রিসোর্স সেটিংয়ে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশনকে রেকমেন্ড করা হয়েছে। আর WHO কিন্তু বলছে 50-এর পর ম্যামোগ্রাম করতে এবং 2 বছর পর পর করতে। এখন কাদের ক্ষেত্রে এই ম্যামোগ্রাম করে খুব বেশি লাভ নাই? যাদের লিমিটেড লাইফ এক্সপেক্টেন্সি বা ওল্ডার ওমেন, ভেরি ইয়াং ওমেন লেস দেন 40 ইয়ার্স, এবং ম্যানদের ক্ষেত্রে। কারণ হচ্ছে যে মেইলের ক্ষেত্রে আমরা জানি যে এটার ইনসিডেন্স খুবই কম, তো সেই জন্য স্ক্রিনিং করে আসলে মর্টালিটি বেনিফিট পাওয়া যায় না। তো ব্রেস্ট ক্যান্সারের ওয়ার্নিং সাইন কি, এগুলো আমরা ফিজিশিয়ান হিসেবে আসলে সবাই জানি, এটা নিয়ে খুব বেশি কথা বলবো না। আমি হচ্ছে যেটাকে জোর দিতে চাই সেটা হচ্ছে পেইন ইন ব্রেস্ট ক্যান্সার। এটা কিন্তু একটা মিথের মতো হয়ে গেছে যে ব্রেস্টে পেইন হচ্ছে মানে বোধহয় ব্রেস্ট ক্যান্সার। আমরা প্রচুর পেশেন্ট, জেনারেল ফিজিশিয়ান থেকে শুরু করে সার্জন, অনকোলজিস্ট, গাইনোকোলজিস্ট, সবাই আমরা এই জিনিসটা ফেস করি যে ব্রেস্টের পেইন নিয়ে কিন্তু আসে, কিন্তু ব্রেস্ট ক্যান্সারে কিন্তু ইউজুয়ালি পেইন থাকে না। এবং স্টাডিতে দেখা গেছে যে পেইন নিয়ে যারা আসে তাদের মাত্র 1.8% কেসে হচ্ছে ব্রেস্টে পেইন থাকে। তো ব্রেস্ট পেইনের আদার কজগুলো কিন্তু তখন আমরা ডায়াগনোসিস করে দেখি। এখন আপনারা একটু বলেন, আমি রিস্ক ফ্যাক্টর নিয়ে খুব বেশি কথা বলবো না, রিস্ক ফ্যাক্টরগুলো আপনারাই বলেন, আপনারাই তো জানেন। রিস্ক ফ্যাক্টর কেউ বলবেন? রিস্ক ফ্যাক্টর না আমি বলে যাব? 2-1টা বলবেন কেউ? আচ্ছা, প্রশ্ন অবশ্য ফাঁস করাই আছে। ফ্যামিলি হিস্ট্রি, ভেরি গুড। আর কিছু? আচ্ছা, আমি তাহলে বলি ব্রেস্ট ক্যান্সার রিস্ক ফ্যাক্টরগুলোকে আমরা কয়েক ভাগে ভাগ করেছি। তার মধ্যে লাইফস্টাইল রিলেটেড যেগুলো,
সেটা হচ্ছে যে ওভারওয়েট যদি হয় বা ওবেস যদি হয়। এখন ইন্টারেস্টিংলি হচ্ছে পোস্ট মেনোপজাল ওমেনদের ক্ষেত্রে এটা একটা হাই রিস্ক, বাট যদি ইয়াং এজে হয় তখন কিন্তু আবার দেখা যায় যে ওবেসিটিটা ওরকম রিস্ক না। আবার যারা হচ্ছে গিয়ে ওবেস এবং পোস্ট মেনোপজাল তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হরমোন রিসেপ্টর পজিটিভ ব্রেস্ট ক্যান্সার বেশি হচ্ছে। উল্টাভাবে আবার হচ্ছে যে ওবেসিটি যদি মেনোপজের আগে হয় তাদের কিন্তু ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার বেশি হচ্ছে। আর নট বিং ফিজিক্যালি অ্যাক্টিভ, নট হ্যাভিং চিলড্রেন অর চিলড্রেন অ্যাট লেট এজ, ল্যাক অফ ব্রেস্ট ফিডিং, ওসিপি, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, ড্রিঙ্কিং অ্যালকোহল, ব্রেস্ট ইমপ্ল্যান্ট, যদিও ব্রেস্ট ইমপ্ল্যান্টের ক্ষেত্রে রেয়ার বাট হতে পারে, এগুলো হচ্ছে লাইফস্টাইল রিলেটেড। আর রিস্ক ফ্যাক্টর যেগুলো আমরা চেঞ্জ করতে পারবো না, আমাদের হাতে নেই, সেরকম হচ্ছে যে বিং ওমেন, এটা সবচেয়ে বড় রিস্ক। তারপরে গেটিং ওল্ডার, এটা আরেকটা রিস্ক। এছাড়া আছে যে যদি জেনেটিক মিউটেশন থাকে, ফ্যামিলি হিস্ট্রি একজন বলেছেন, যদি পার্সোনাল হিস্ট্রি থাকে ব্রেস্ট ক্যান্সারের অথবা কোলন ক্যান্সারের, ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে ব্রেস্ট ক্যান্সার অথবা ওভারিয়ান ক্যান্সারের। তারপর বিং টলার, এটাও একটা রিস্ক ফ্যাক্টর। ডেন্স ব্রেস্ট টিস্যু, এটা এখন বলা হচ্ছে ইদানিং যে রিস্ক ফ্যাক্টর। আর্লি মেনার্কি, লেট মেনোপোজ, এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর। আর কিছু সার্টেন বিনাইন ব্রেস্ট কন্ডিশন আছে, যদিও খুব আনকমন এবং আনলাইকলি, মানে রেট খুব কম ডায়াগনোসিসের, বাট এগুলো আমরা ফিজিশিয়ান হিসেবে আমাদের একটু মনে রাখা দরকার। যেমন হচ্ছে যে প্রলিফারেটিভ লেশন উইদাউট অ্যাটাইপিয়া, প্রলিফারেটিভ লেশন উইথ অ্যাটাইপিয়া, এইগুলোর ক্ষেত্রে একটু রিস্ক বাড়ে। বেশি বাড়ে হচ্ছে অ্যাটিপিক্যাল ডাক্টাল হাইপারপ্লাসিয়া বা লোবিউলার হাইপারপ্লাসিয়া যদি থাকে সেই ক্ষেত্রে। আর কিছু ফ্যাক্টর আছে যেমন ডায়েট, ভিটামিন, তারপর সাম কেমিক্যালস, টোবাকো স্মোক, নাইট শিফট ওয়ার্ক, এগুলোর কথা বলা হয়, কিন্তু এগুলো এখনো স্টিল আন্ডার স্টাডি, সেভাবে স্ট্রং এভিডেন্স পাওয়া যায়নি। তবে টোবাকো স্মোকিংয়ের কথা বলা হচ্ছে, যারা 30 বছর বয়সের আগে থেকে যেই সব উইমেনরা স্মোকিং শুরু করে তাদের ক্ষেত্রে ইয়াং এজে ব্রেস্ট ক্যান্সারের রিস্ক কিন্তু বেড়ে যাচ্ছে। আর এইগুলো হচ্ছে ডিসপ্রুভেন এবং কন্ট্রোভার্সিয়াল, এগুলো নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়, অনেক কথাবার্তা হয়, বাট এই ফ্যাক্টরগুলো ব্রেস্ট ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর না। এগুলো কি? অ্যান্টিপারস্পিরেন্ট, ওয়ারিং ব্রা, ইনডিউসড অ্যাবর্শন, ক্যাফেইন এবং প্রিভিয়াস ট্রমা টু দ্য ব্রেস্ট। আচ্ছা, এখন দেখেন এই রিস্ক ফ্যাক্টর এত কিছু বললাম, কিন্তু যত ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস হয় তার মাত্র 30 to 40% কেসে কোনো একটা রিস্ক ফ্যাক্টর খুঁজে পাওয়া যায়। ম্যাক্সিমামেরই কিন্তু রিস্ক ফ্যাক্টর থাকে না, কিন্তু তারপরেও আমাদের এই রিস্ক ফ্যাক্টরগুলো জানতে হবে টু ফাইন্ড আউট দ্য হাই রিস্ক গ্রুপ। এখন ব্রেস্ট ক্যান্সার প্রিভেনশনের জন্য তাহলে রিস্ক ফ্যাক্টর যেহেতু জেনে গেছি, কিভাবে প্রিভেন্ট করব সেটা তো বুঝাই যাচ্ছে। হেলদি লাইফস্টাইল, হেলদি ডায়েট। আর একটা 2015 সালের একটা স্টাডিতে মেডিটেরেনিয়ান ডায়েটের কথা বলা হয়, যে মেডিটেরেনিয়ান ডায়েটে নাকি ব্রেস্ট ক্যান্সারের রিস্ক কমে। আর ব্রেস্ট ফিডিং, এটা আমরা জানি সবাই, এটাও প্রুভেন, এটারও ডাটা আছে যে ব্রেস্ট ক্যান্সার রিস্ক রিডাকশন করে ব্রেস্ট ফিডিংয়ে। এখন আসি আমাদের মূল পার্ট, প্রবলেম সলভিং। আমরা কিছু প্রবলেম বলবো, এতক্ষণ যে আলোচনা করলাম এখান থেকে আমি প্রবলেমগুলো বলবো, আপনারা উত্তর দিবেন। এবং আমরা চাচ্ছি যে খুবই আপনাদের কাছ থেকে যদি উত্তরগুলো পাই তাহলে ইয়েটা খুবই ইন্টারেক্টিভ হবে, এই সেশনটা খুবই ইন্টারেক্টিভ হবে। তা আমি হচ্ছি প্রবলেম মেকার, আমি চাই আপনারা হন প্রবলেম সলভার। প্রবলেম 1, যদি স্ক্রিনিং ম্যামোগ্রাফি রিপোর্টে পজিটিভ আসে, যেমন কিরকম পজিটিভ, হয়তো মাইক্রোক্যালসিফিকেশন আছে অথবা এমন ছোট একটা লেশন আছে যেটা আলট্রাসোনোগ্রামে পাওয়া যাচ্ছে না বা পালপেট করে পাওয়া যাচ্ছে না, দেন হোয়াট উইল ইউ ডু নেক্সট? কেউ বলবেন? আলট্রাসোনোগ্রামে পাওয়া যাচ্ছে না, আলট্রাসোনোগ্রামে নাই, লেশন নাই, এমআরআই হচ্ছে গিয়ে করা যেতে পারে, আর এমআরআই করা যেতে পারে, এফএনএসি করা যেতে পারে। হ্যাঁ, এফএনএসিটা তো করব, বাট আমি তো লেশন পাচ্ছি না, শুধুমাত্র ম্যামোগ্রামে লেশনটাকে দেখা যাচ্ছে, ওই এমআরআই ম্যামোগ্রামে ওই লেশনটাই দেখা যাচ্ছে, বাট হাউ নাও, আমি এখন কিভাবে প্রসিড করব? আর কেউ কিছু বলবেন? ম্যাম 3D কনস্ট্রাক্টেড ম্যামোগ্রাফি করা সম্ভব? হ্যাঁ, সেটাও তো ম্যামোগ্রাম, আমি ম্যামোগ্রামে পজিটিভ ফাইন্ডিংস পেয়ে গেছি অলরেডি, পজিটিভ ফাইন্ডিংস তো আমার আছে, আর কিছু করব কিনা, এখন নেক্সট কি করব? আচ্ছা, আমাদের যেহেতু সময় কম, আমি এগিয়ে যাই। ম্যাডাম স্টেরোট্যাকটিক বায়োপসি করা যেতে পারে। হ্যাঁ, এটাই করতে হবে, এবং কিন্তু কার করব সেটা একটা বিষয় আছে। আমি তখন দেখব যে যিনি এসেছেন তার রিস্কটা অ্যাসেসমেন্ট করতে হবে, তার এইজটা দেখতে হবে,
এবং অ্যাভেলেবিলিটি অফ ইন্টারভেনশন ফ্যাসিলিটিস, যেটা উনি বললেন, থ্যাংক ইউ আপনাকে, যে আমার তো এই ইন্টারভেনশন ফ্যাসিলিটিটা থাকতে হবে সব জায়গায়। আমি ম্যামোগ্রাম করে দিচ্ছি কিন্তু তারপরে দেখা গেল যে এই ফ্যাসিলিটিস নাই, তাহলে তো হবে না। তবে আসার কথা হচ্ছে যে আমাদের এখানে যেহেতু এখন টোমোসিনথেটিক ম্যামোগ্রাম হচ্ছে এবং স্টেরিওট্যাকটিক ব্রেস্ট বায়োপসি এখনো হয় কিনা আমরা খুব তথ্য নিয়েছিলাম আপনাদেরকে জানানোর জন্য, এখনো শুরু না হলেও আমরা খুবই আশাবাদী যে আমাদের মধ্যেই কেউ না কেউ আমরা হয়তো শুরু করে দিব এবং এই ফ্যাসিলিটিটা আমরা তখন প্রোভাইড করতে পারবো। আচ্ছা, এখন 2 নাম্বার প্রবলেম, an woman is getting HRT for some reason. How long will you follow up the patient? আমরা বললাম না যে এটা একটা রিস্ক ফ্যাক্টর, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। আপনি কতদিন এই পেশেন্টকে ফলো আপ করবেন? 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, কতদিন ফলো আপ করবেন এই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি পাওয়া একজন উইমেনকে? কেউ বলতে পারবেন? 79 বছর বয়স পর্যন্ত করবেন। আচ্ছা, তো তার সাথে কি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির কোনো রিলেশন আছে না এমনিই করবেন? আচ্ছা, আমি উত্তরটা বলে দিই যেহেতু আমাদের টাইম শর্ট। সেটা হচ্ছে যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির কথা বলা আছে, যদি 5 বছর, একটানা 5 বছরের বেশি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি পায় তখন কিন্তু রিস্ক অনেক বেড়ে যায়। তো সাধারণত যেটা হয় আমরা সবাই জানি যে, বা এখন যেমন জানলাম যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি এটা একটা রিস্ক ফ্যাক্টর, কিন্তু পেশেন্টকে বললে পেশেন্টও হচ্ছে রেগুলার ফলো আপে আসে না, আমরাও হয়তো পরবর্তীতে গিয়ে রেগুলার একটা পেশেন্ট ক্রনিক ওষুধ খেয়ে যাচ্ছে অত গুরুত্ব নাও দিতে পারি। তো এটা যেন না হয় এই জন্য এটা বলা, পেশেন্টকে কিন্তু আমরা যতদিন পাবে এবং বিশেষ করে যদি 4 থেকে 5 বছরের বেশি পায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা তাকে অবশ্যই ফলো আপ করব। প্রবলেম 3, a premenopausal lady comes to you with a locally advanced breast cancer claiming that I do self breast examination every month. Why am I having this advanced breast cancer? আপনি কি বলবেন? কেন, মানে কি উত্তর দিবেন তাকে? কিভাবে কাউন্সেলিং করবেন? উনি তো সবসময় সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করছেন, কেন উনি লোকালি অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার নিয়ে আসছে? কি মনে হয়? প্লিজ ওনাকে একটু মাইকটা দেন। মাইকে বলেন। ম্যাডাম, প্রিমেনোপজাল উইমেনদের ডেন্স ব্রেস্টে অনেক সময় এক্সামিনেশনে লাম্প নাও আসতে পারে, সেলফ ব্রেস্ট এক্সামিনেশনে। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? আচ্ছা, সেলফ ব্রেস্ট এক্সামিনেশনের কিন্তু একটা প্রসিডিওর আছে, তাই না? তো আমার তাহলে সেই ক্ষেত্রে ওনার কাছে মানে আমাদের যে ইয়েটা হবে সেটা হলো যে আমরা সেলফ ব্রেস্ট এক্সামিনেশনটা পেশেন্ট প্রপারলি করছে কিনা সেইটা তাকে দেখানো, পাশাপাশি হচ্ছে যে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশনের জন্য পেশেন্টকে এনকারেজ করা। কারণ হচ্ছে শুধু সেলফ ব্রেস্ট এক্সামিনেশনে যদি হতো তাহলে তো ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশনের দরকার ছিল না। পেশেন্ট সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করবে মান্থলি, বাট তার একটা নির্দিষ্ট বয়সের পর তাকে কিন্তু ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশনের জন্য 30 থেকে 40 বছর বয়সে, আমাদের কনটেক্সটে যদি বলি তাহলে আফটার 30 কিন্তু অ্যানুয়ালি তার একবার ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন করিয়ে নেওয়ার কথা, এবং সেই সময়ই ক্লিনিশিয়ান কিন্তু তাকে সেলফ ব্রেস্ট এক্সামিনেশনটা তিনি প্রপারলি করছেন কিনা সেটা ইভালুয়েট করে দেওয়ার কথা ছিল। এবং সাসপিশন না থাকলেও তার কিন্তু 40 পরে ম্যামোগ্রাম করার কথা ছিল। তো এই জিনিসগুলো আসলে তিনি করেছেন কিনা তখন সেটাই আমি অ্যাসেস করতে পারি, এবং নেক্সট আমার কাছে যদি কোনো পেশেন্ট আসে তাকে কিন্তু আমি এই বিষয়ে তাহলে আগেই সতর্ক করতে পারবো। প্রবলেম 4, an woman comes to you with a negative FNAC report of her clinically suspicious breast lump. What will you do next? একজনের একটা সাসপিশাস ব্রেস্ট লাম্প আছে, ক্লিনিক্যালি পাওয়া যাচ্ছে, তার FNAC করিয়েছেন আপনি, সেটা নেগেটিভ আসছে, এখন আপনি কি করবেন? আচ্ছা, 3টা অপশন, ক্লোজ মনিটরিং অর সার্ভিলেন্স, কোর বায়োপসি অর এক্সিশন বায়োপসি। সবার কোর বায়োপসি করে ফেলবেন? পেশেন্টের বয়স 20, কোর বায়োপসি করে ফেলবেন? পেশেন্টের বয়স 40, সবার কোর বায়োপসি করবেন? আচ্ছা, এটা আসলে এইজ এবং রিস্ক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। আমি যদি লেস দেন 30 ইয়ার্স হয়, আমরা জানি যে 20 ইয়ার্সের আগে ব্রেস্ট ক্যান্সার খুবই আনলাইকলি, খুবই কম, এবং 20 to 30 ইয়ার্সেও রেট খুব কম। তো সেই ক্ষেত্রে আমি চাইলে কিন্তু তাকে ক্লোজ মনিটরিং সার্ভেলেন্স করতে পারি, কিন্তু যদি এজ মোর দেন 30 হয় অবশ্যই আমি কোর বায়োপসি করাবো। আর হাই রিস্ক পেশেন্ট যদি হয়, আমার কাছে স্টিল ইট ইজ ক্লিনিক্যালি সাসপিশিয়াস মনে হচ্ছে এবং কোর বায়োপসিও নেগেটিভ আসছে, তাহলে কিন্তু আমি অবশ্যই এক্সিশন বায়োপসি করব। আচ্ছা, নেক্সট প্রবলেমে যাই।
An young lady comes to you for breast cancer screening. What will be your advice? একজন এসে বলল যে আমি এরকম ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে জানছি, আমার খুবই ভয় লাগছে, আমি স্ক্রিনিং করাতে চাই, শুনেছি যে ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং করা হয়, আমার স্ক্রিনিং করব। এখন আপনি কি বলবেন তাকে? কিভাবে তাকে কি অ্যাডভাইস দিবেন? আপনারা কিন্তু আমাকে চাইলে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দিব। তাহলে তো আমার পুরো লেকচারই বৃথা আজকে। আমি স্ক্রিনিং পড়ালাম, রিস্ক ফ্যাক্টর পড়ালাম, এখন আপনার কাছে একজন উইমেন আসছে, আপনি পড়ে টরে গেলেন, এখন চেম্বারে বসছেন বা হসপিটালে কাজ করছেন, একজন উইমেন আসছে আপনার কাছে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং এর জন্য, কি করবেন? কি করবেন? ম্যামোগ্রাম করতে দিবেন যে যান ম্যামোগ্রাম করে আসেন? শিখে আসছি যে ম্যামোগ্রাম হচ্ছে অনলি রিকমেন্ডেড ইনভেস্টিগেশন। কি করবেন? কি করবেন? কিছু করবেন না। হ্যাঁ, একজন বলবেন, উনি বলবেন উনি কি করবেন। ফার্স্ট অফ অল ইয়াং লেডির বয়সটা কত এটা আমাকে জেনে নিব। ভেরি গুড এন্ড থ্যাংক ইউ সো মাচ। এইটাই হচ্ছে মূল কথা। আমি তো বয়স বলিনি আপনাকে, তা আপনি তো আগে বললে আমাকে জিজ্ঞেস করবেন যে পেশেন্টের বয়স কত, যিনি আসছেন তার বয়স কত সেটা আগে বলেন, তারপর না আমি তাকে অ্যাডভাইস দেব। পেশেন্ট যদি লেস দেন 20 ইয়ার্স হয় তাহলে তার জন্য একরকম অ্যাডভাইস হবে। তারপর যদি 20 to 40 ইয়ার্স হয় তাহলে আমি তাকে বলবো যে আপনি যদি 20 ইয়ার্সের রেঞ্জে হয় 20 to 30 তাকে সেলফ ব্রেস্ট এক্সামিনেশনের জন্য বলবো। আর একটু এল্ডারলি হলে তাকে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশনের জন্য আসতে ইন্সপায়ার করব। একটা স্ক্রিনিং আলট্রাসোনোগ্রাম করিয়ে দিতে পারি তখন। তারপর থেকে তিনি যদি রেগুলার ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশনে আসেন 40 ইয়ার্সের পরে চলে গেলে তখন তাকে আমি ম্যামোগ্রামের জন্য এনকারেজ করব যে আপনি একটা ম্যামোগ্রাম করেন। তাহলে এজ ডিপেন্ডেন্ট হবে আমার অ্যাডভাইসটা, ঠিক আছে? এখন কি আসলে এরপরে কি পেশেন্ট আসলে বলা যাবে কি করব? এখনো বলা যাবে না? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এ প্রেগনেন্ট লেডি অর ল্যাকটেটিং মাদার কামস টু ইউ উইথ এ পালপেবল ব্রেস্ট লাম্প, হাউ উইল ইউ ম্যানেজ? আপনি কি করবেন? একজন প্রেগনেন্ট লেডি আসছেন, উনি এসে বলছে যে আমার তো একটু ব্রেস্টে চাকা চাকা লাগতেছে, এখন কি করবেন? শি শুড ওয়েট or she should go for investigation? আপনি কি করবেন? I will do for investigation. To কি করবেন ইনভেস্টিগেশন? ultrasonogram of the both breast and axilla to confirm the থ্যাংক ইউ location and size of the tumor. থ্যাংক ইউ। আচ্ছা, এই প্রেগনেন্সি এবং ল্যাকটেশনের জন্য, যেহেতু প্রেগনেন্সি এবং ল্যাকটেশনের ব্রেস্টের কিছু চেঞ্জ হয় এবং লাম্পি ব্রেস্ট হয়, অনেক সময় কিন্তু এটা কিন্তু ইন্টারন্যাশনাল ডাটা, এখানে যেটা আমি দেখাচ্ছি যে 5 to 10 মান্থস ডিলে হচ্ছে। আমাদের দেশে তাহলে কত ডিলে হতে পারে একটু চিন্তা করে দেখেন, আমরা যেখানে সব অ্যাডভান্স ক্যান্সার পাচ্ছি। তো ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট প্রেগনেন্সিতে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ডায়াগনোসিসের ডিলে হয়। ম্যামোগ্রাম কিন্তু করা যায় ব্রেস্ট ক্যান্সার, যদি আপনার হাইলি সাসপিশিয়াস মনে হয় আপনি কিন্তু ম্যামোগ্রামও করতে পারবেন। তবে যিনি উত্তর দিলেন তিনি সঠিক উত্তর দিয়েছেন, আমরা কিন্তু প্রথমে আলট্রাসোনোগ্রাম করব। তবে এমআরআই, সিটি স্ক্যান, পেট স্ক্যান হচ্ছে গিয়ে কন্ট্রাইন্ডিকেটেড, আর কোর বায়োপসি আর অর এক্সিশন বায়োপসি এগুলো করা যাবে, এফএনএসির বদলে এগুলো করাটাই বেটার। আচ্ছা, এখন আসি প্রবলেম 7-এ। এল্ডারলি লেডি কামস টু ইউ উইথ অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার, হোয়াট কুড বি ডান টু প্রিভেন্ট দিস? আমাদের তো প্রত্যেকের বাড়িতেই হচ্ছে যে বয়স্ক এল্ডারলি সদস্য থাকেন, বয়স্ক ফ্যামিলি মেম্বার থাকেন, তিনি একজন, এবং আমরা দেখি যে এই ধরনের পেশেন্টগুলো অনেক অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার নিয়ে আসে। এটা প্রিভেন্ট করার জন্য আমাদের কি করা উচিত? ইয়ারলি ম্যামোগ্রাম করতে পারি, কিন্তু তার আগে কি কিছু করার ইয়ে আছে? আপনি আসছি, আপনার কাছে পেশেন্ট যখন আপনার কাছে প্রেজেন্ট করছে তখনই সে একটা অ্যাডভান্স ইয়ে নিয়ে আসছে, তা আপনি তো আপনার কাছে তার আগে তো আপনার কাছে আসে নাই, তাহলে কি করবেন? কিছু করা যাবে? সিমিলার আরেকটা প্রশ্ন করি, হোয়াট অ্যাবাউট দ্য মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি চ্যালেঞ্জ ওমেন, তাদের ক্ষেত্রে কি করবেন? আচ্ছা, আমি বলে দিই, সবার ক্ষেত্রে যেটা আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেস বাড়াতে হবে। আমরা ফ্যামিলি মেম্বারদেরকে এনকারেজ করব এই দুই ক্ষেত্রে, যে ফ্যামিলি মেম্বাররা যেন তাদের ব্রেস্ট এক্সামিনেশনে হেল্প করেন, কারণ তারা কিন্তু সবসময় নিজে থেকে, যেহেতু তারা অ্যাওয়ার্ড না, তারা কিন্তু ব্রেস্ট এক্সামিন করেন না, তো সেই ক্ষেত্রে ফ্যামিলি মেম্বারদের এনকারেজ করতে হয়। অ্যান আনম্যারিড ইয়াং লেডি কামস টু ইউ উইথ নিপল ডিসচার্জ, হোয়াট উইল ইউ ডু? আমরা যে ক্লিনিক্যাল যে সাইন সিমটমগুলো বললাম তার মধ্যে একটা ছিল নিপল ডিসচার্জ, এবং এরকম পেশেন্ট খুব কমনলি আসে।
হ্যাঁ, এবং খুব একটা এম্বারেসিং সিচুয়েশন থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, এটা একটু ডিটেলস হয়ে যায়, আমি জিজ্ঞাসা করলাম না যেহেতু সময় নাই। নিপল ডিসচার্জ কিন্তু দেখা যায় যে কোনো কোনো জায়গায় বলেছে যে আপ টু 15% কেসে ক্যান্সার হতে পারে, এবং এখানে একটা ইম্পর্টেন্ট ডায়াগনোসিস কিন্তু পেজেস ডিজিজ, এটা আমাদের মাথায় রাখতে হবে। তবে বিনাইন ডাক্টাল ডিসঅর্ডারই বেশি থাকে, তার মধ্যে ইন্ট্রাডাক্টাল প্যাপিলোমা সবচেয়ে বেশি হয়। এছাড়া নন ব্রেস্ট কজ যেমন এন্ডোক্রাইন ডিসঅর্ডার, লিভার ডিজিজ, সাম ড্রাগস, এছাড়া ব্রেস্ট অ্যাবসেস ইনফেকশন, এগুলোতেও কিন্তু হতে পারে। তো সেই অনুযায়ী কিন্তু আমাদের তখন ইভ্যালুয়েট করতে হবে, ডিসচার্জ হলেই যে খারাপ কিছু এটা চিন্তা করা যাবে না। আচ্ছা, অ্যান ওমেন কামস টু ইউ উইথ এ সাসপিশিয়াস ব্রেস্ট লাম্প, এটা আমার লাস্ট প্রবলেম, আজকে লাস্ট কোশ্চেন আপনাদের কাছে। একজন ওয়েমেন একটা সাসপিশিয়াস ব্রেস্ট লাম্প নিয়ে আসছেন আপনার কাছে, এখন উনি আপনার কাছে সাজেশন চাচ্ছেন যে আমি আমার ব্রেস্টটা দেখাতে চাই একজন ডাক্তারের কাছে, কোন ডাক্তারের কাছে যাব? এরকম অনেক আমাদের কিন্তু এরকম সবাই চায় যে আমার কিডনি সমস্যা, কোন ডাক্তারের কাছে যাব? এখন ব্রেস্টের সমস্যা আপনি কার কাছে পাঠাবেন? সার্জন আর অনকোলজিস্ট, মেডিকেল অনকোলজিস্ট না অনকোলজিস্ট, এনি অনকোলজিস্ট, আর কিছু? এই দুজন ছাড়া আর কারোর কাছে যাওয়া যাবে না? আচ্ছা, আমাদের কথা হচ্ছে যেটা, যিনি এই ব্রেস্ট এক্সামিনেশন করে এক্সপিরিয়েন্সড, যার হচ্ছে ব্রেস্ট স্ক্রিনিং, ব্রেস্ট ডিজিজ সম্পর্কে যার এক্সপিরিয়েন্স আছে, যিনি রেগুলার ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন করেন, এমন তিনি একজন এমবিবিএস ডক্টরও হতে পারেন। যেমন আমাদের শান্তি ক্যান্সার ফাউন্ডেশনের আমাদের যে মেয়েরা আছেন, ওরা আজকে উপস্থিত, ওরা কিন্তু রেগুলার ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং করে, এবং আমি কনফিডেন্টলি বলতে পারি যে এরা অন্য অনেকের চেয়ে ভালো ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং, ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন করে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইনিশিয়ালি যে কারো কাছেই পাঠাতে পারি, কিন্তু তাকে সেই ব্রেস্ট এক্সামিনেশনে এক্সপিরিয়েন্সড হতে পারে। আপনাদের কথা আমি অবশ্যই মেনে নিচ্ছি যে সার্জন হলে খুবই ভালো হয়, অনকোলজিস্ট হলে খুবই ভালো হয়, বাট এরকম যদি কোনো ক্লিনিক্যালি এক্সপিরিয়েন্স থাকে তার কাছেও পাঠাতে পারবো। তো আমাদের লাস্ট কথা হচ্ছে এইটাই যে অ্যাওয়ারনেস আর নলেজ আমাদেরকে ব্রেস্ট ক্যান্সার প্রিভেনশনে হেল্প করবে। আমাদেরকে ব্রেস্ট সম্পর্কে, নিজের ব্রেস্ট সম্পর্কে জানতে হবে, হাউ ইট ফিলস, এবং ফ্যামিলি হিস্ট্রি সম্পর্কে জানতে হবে। এবং লাস্ট কথা যেটা, যে আমরা আর্লি ডিটেকশনের জন্য সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করব এভরি 20 ইয়ার্সে, অ্যানুয়াল ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশনের জন্য হচ্ছে এনকারেজ করব আফটার দ্য এজ অফ 40 ইয়ার্স, এবং পেশেন্টের ডক্টরের পরামর্শ অনুযায়ী, ফিজিশিয়ানের রিকমেন্ডেশনে আমরা ম্যামোগ্রাম, আলট্রাসাউন্ড, এফএনএসি, আদার পরীক্ষাগুলো করাবো। থ্যাংক ইউ সো মাচ।